দর্শক, নতুন বছরের প্রথম টিম আন্ডারকভার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা আজকে কথা বলতে চাই অপরাধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এই প্রসঙ্গ নিয়ে। 2020 সালে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে ভূমিকাও রেখেছেন, কিন্তু আসলে সব জায়গাতেই প্রশ্ন থাকে কিভাবে অপরাধের পেছনে গডফাদাররা বা মাস্টার মাইন্ডরা এখনো সক্রিয় আছে, তাদেরকে কিভাবে দমন করা যেতে পারে, তারা কিভাবে আসলে সমাজের মধ্যে নেটওয়ার্ক বিস্তার করে রেখেছে, এই সমস্ত প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আরো আছেন, আমি থাকছি ফখরুল ইসলাম, এবং আমরা কথা বলবো নতুন বছরে এইসব অপরাধ নির্মূলের যে প্রত্যাশা নিয়ে কথা বলবেন। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন, তারা কথা বলবেন, তাদের মতামত জানাবেন। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আপনাদের মতামত জানাতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান, সিআইডি প্রধান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আরো আছেন ডক্টর গোলাম রহমান, সাবেক চেয়ারম্যান দুদক। আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর নেহাল করিম, সমাজবিজ্ঞানী। তিনি যখন যুক্ত হবেন তখন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। আসলে এই অনুষ্ঠানের ধরনটি এমন যে আমরা দেখাতে চাই প্রথমে 2020 সালে আসলে কতগুলো আলোচিত অপরাধের ঘটনা ঘটেছে এবং সেখানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভূমিকা রেখেছেন, এবং তার প্রেক্ষাপটে তৈরি হওয়া প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, নাম্বারটি দেওয়া আছে আপনাদের জন্য। প্রথমে একটু কথা বলতে চাই বা দেখাতে চাই 2020 সালে আলোচিত ঘটনাগুলো কি ছিল এবং সেখান থেকে আসলে কাদের নামগুলো বেরিয়ে এসেছে। আমরা রিপোর্টটি দেখব প্রথমে। 2020 সালটা দেশের জন্য যতটা অপরাধবহুল, মহামারীর আবির্ভাব ততটাই নির্মম আর আলোচিত করেছে শতাব্দীর ইতিহাসকে। বছরের শুরুতেই ক্যাসিনো কাণ্ডের মূলোৎপাটন শেষ হতেই উঠে আসে মাদক আর বাইজি সম্রাজ্ঞী পাপিয়া কাণ্ড। 22 ফেব্রুয়ারি স্বামী সহযোগী সহ পাপিয়া র্যাবের হাতে ধরা পড়লে দেশজুড়ে সমালোচনার জন্ম দেয় তার পাপের সাম্রাজ্য। মার্চে পাপিয়ার সাম্রাজ্যে ধস নামতেই মানব সাম্রাজ্যকে সংক্রমিত করে ভয়াল ত্রাসের ছোবল বসায় মহামারী করোনা। নমুনা নিয়ে টেস্ট না করিয়েই হাজার হাজার মানুষকে ভুয়া রিপোর্ট দিয়ে পুরো দেশকেই সংক্রমণ ঝুঁকিতে ফেলে দেয় বেসরকারি রিজেন্ট হাসপাতাল আর জেকেজি হেলথ কেয়ার। সব নাম আসতেছে, কাউকে ছাড়তে হবে। রিজেন্ট মালিক শাহেদ প্রতারণায় বহুমুখী প্রতিভা দেখিয়ে এমএলএম সহ তথাকথিত নানা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকিয়ে হাতিয়েছেন শত শত কোটি টাকা। একসময় বনে যান রাজনৈতিক বিশ্লেষকও। অবশেষে জালিয়াতিতেই কারাগারের বাসিন্দা হন তিনি। করোনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ধরা পড়েন টেস্ট জালিয়াতির খলনায়িকা জেকেজির ডাক্তার সাবরিনাও। হাজারো মানুষকে ঝুঁকিতে ফেলে স্বামীসহ সাবরিনা দম্পতি এখন কারাগারে। করোনাকালেও মাদক চোরা কারবারের অপবাদ থেকে এতটুকু মুক্তি পায়নি দেশ। দেশজুড়ে অভিযান আর মাদকের ব্যবসা সবই চলে দেদারসে। সিলেট এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ, নোয়াখালীতে আরেক গৃহবধূকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ফুঁসে ওঠে দেশ। একের পর এক ধর্ষণের ঘটনায় রাস্তায় নেমে আসে প্রতিবাদী মানুষ। জুলাই দেশব্যাপী ধর্ষণ বিরোধী জনরোষের আগুনে ঘি ঢেলে দেয় কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গুলি করে হত্যা করলে এই ঘটনার উত্তাপ ছড়ায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। উত্তাপের আগুন আরও ছড়ায় সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনা। বছর জুড়ে নানা অপরাধের লাগাম টানতে জনদাবির মুখে সংশোধিত হয় ধর্ষণ রোধে ফাঁসির দণ্ড। আটক হন সিলেটে রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবর। রায় আসে বরগুনা চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডেরও। চার্জশিট দেয়া হয় সিনহা হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি আলোচিত মামলার। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। আসলে মোটামুটিভাবে বলা যায় 2020 সাল অন্যান্য সালের মতোই অপরাধ ছিল, অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল, তৎপরতা ছিল, চেষ্টাও ছিল। আসলে সবকিছুর মধ্যেই কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, কিভাবে এই ব্যবস্থাকে আরও একটু ভালো করা যায়। এবং আসলে যে সমস্ত কথা প্রথমেই বলেছি, যারা গডফাদার বা ভূমিকার পেছনে ভূমিকা রাখেন তাদের প্রসঙ্গে আসলে কি আলোচনা করতে চাই আমরা। ডক্টর গোলাম রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে বা অপরাধের দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে অপরাধ যখন সংগঠিত হয় পেছনে অনেক লোক কাজ করে এবং তারা আসলে অনেক সময় বলা হয় অধরাই থেকে যায়। এই সংস্কৃতি কি বাংলাদেশে এখনো বর্তমান আছে কিনা সেটি একটি প্রশ্ন। আর এখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে কি করতে পারি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা ডক্টর গোলাম রহমান? আমার যেটা মনে হয়, যারা অপরাধী তাদের অনেকে ধরা পড়েছে।
এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এরা কিন্তু দক্ষতার পরিচয় দিয়েছে, এটা কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাদের মধ্যেও হয়তো কেউ কেউ আছেন যারা দুষ্কর্মে জড়িয়ে পড়েছেন লোভ লালসায় অথবা নৈতিক অধপতনের কারণে, কিন্তু সার্বিকভাবে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অপরাধ দমনে, তারপরে আপনার সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে যেই যোগ্যতার পরিচয় দিয়েছে তা পৃথিবীর খুব কম দেশেই তাদের যে যারা কাউন্টার পার্ট আছে তারা দেখাতে পেরেছেন বলে আমার মনে হয়। একটা জিনিস যে আপনি বারবারই আমরা বলি, প্রত্যেক অপরাধের পিছনে গডফাদার থাকে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা রাজনৈতিক ছত্র ছায়ায় ঠিক পৃষ্ঠপোষকতা নয়, অপরাধীরা করে কি, যখন যে ক্ষমতায় থাকে তার সে দলে ভিড়ে যায় এবং তখন সেই দলের নাম ভাঙাইয়ে অথবা নেতাদের নিকটে যে আপনার নানা রকমের অপরাধ থেকে পার পাওয়ার চেষ্টা করে, আশ্রয় গ্রহণ করে। আমি দেখেছি আশ্রয় গ্রহণ করে। অনেক সময় দেখবেন কিছু লোক আছে কথায় কথায় এর সাথে ছবি, ওর সাথে ছবি, সেলফি তুলেছে, এইসব দেখায়, কিন্তু যার সাথে সেলফি তুললো তিনি হয়তো একে চিনিনি না। আমার অনেক সময় আমাদেরও সাথে অনেকে আর কি, স্যার আপনার সাথে একটা সেলফি তুলি এরকম বলে, যাকে হয়তো কখনো আর কি কোনো পরিচয়ই নাই। জি, এই একটা জিনিস। আরেকটা জিনিস আমার মনে হয় আমাদের সমাজের একটা প্রবণতা, আমরা চিনি বা না চিনি, কেউ যদি আমাদের কাছে তদবির করতে আসে আমরা খুব তদবির করা পছন্দ করি। আমি যখন দুদুকে ছিলাম তখন এক ব্যক্তির জন্য গোটা 10 লোক, প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী আমাকে টেলিফোন করেছেন, যারা আমার আপনজন ক্লোজ, এবং ওনারা টেলিফোন করেছেন। আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞাসা করতাম, আপনি কিভাবে ওকে চিনেন? জি, বলছে না না আমি ঠিক চিনি না, আমার কাছে এসেছে তো আমি ভাবলাম আমি যদি কথা বলি যদি উপকার হয়। তো এই যে একটা একটা আমাদের সামাজিক একটা অ্যাটিটিউড, এটা আমি বলবো সামাজিক অ্যাটিটিউড, এবং এই সময় এই অ্যাটিটিউডটার আশ্রয় নিয়ে আমরা সবাইকে সাহায্য করতে চাই। আমাদের অনেক ব্যক্তি সাহায্য করতে চায়, কিন্তু সাহায্য করার এই যে প্রবণতা, এর থেকে অনেক অপরাধী আপনার ফায়দা লুটে, এইটা কিন্তু আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। জি, আপনার কাছে আসবো গোলাম রহমান, আপনার কাছে আমরা নিশ্চয়ই আসবো। আমরা একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই। আপনারা প্রতারণা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন এবং অনেকটা সফলভাবে কাজ করছেন। বিংশ শতাব্দীতে আসলে প্রতারণা অপরাধের মহামারীতে রূপ নিয়েছে, যেটি আপনারা অপরাধীদের ধরতে দক্ষতার সঙ্গে অনুসন্ধান করেছেন এবং অপরাধীদের ধরেছেন। মানব পাচার নিয়েও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ধরনের নানা কৌশল নিয়ে অপরাধীরা অপরাধ ঘটাচ্ছেন, তাদেরকে আপনারা ধরছেন নিশ্চয়ই। কিন্তু নতুন বছরে আসলে আপনাদের কাছে আপনারা কি প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন, কি কি কৌশল অবলম্বন করে আসলে অপরাধীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বা আপনার যদি কোনো পরামর্শ থাকে? ব্যারিস্টার মাহবুব, আপনার সম্ভবত এটি আনমিউট করা আছে, আপনি আনমিউট করে কথা বললে আপনাকে শুনতে পাবো আমরা। প্রথমে ধন্যবাদ। প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের সুপ্রিয় দর্শকদেরকে একটু আমাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। এবং আপনি প্রথমে যে কথাগুলো বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন। আসলে গত বছরটা আমাদের ছিল বেশ ঘটনা বহুল ছিল, অনেকগুলি ঘটনা ঘটেছে। আমরা শুরু করেছিলাম যেভাবে, তারপরে কিন্তু মাঝখানে আবার মার্চ থেকে আমরা আবার এই করোনার জন্য যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা পড়ে গেলাম। একটা কঠিন সময় পার করেছি আমরা গত বছর। এই কঠিন সময়ে আমরা যেটা দেখেছিলাম যে প্রথম দিকে যেভাবে ক্রাইমের যে প্যাটার্নটা ছিল, প্যান্ডেমিক সিচুয়েশন আসার পরে কিন্তু ক্রাইম প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। এবং আপনি জানেন এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ল এনফোর্সমেন্ট কিরকম হবে এটা আমাদের আগে থেকে ফোর্সি করা ছিল না,
কিন্তু আমাদের বর্তমান আইজি সাহেব আসার পরেই সাথে সাথে আমাদেরকে বললো আমাদের একটা R&D বড় একটা গ্রুপ আছে R&D করার জন্য, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের। R&D কে বললো তোমরা তাড়াতাড়ি করে স্টাডি করে ফেলো এই প্যান্ডেমিক সিচুয়েশনে পুলিশিংটা কিরকম হবে, কারণ এটা আমাদের এক্সপেরিয়েন্স ছিল না। হাওয়াভার আমরা তখন একদিকে R&D শুরু করলো, আমাদেরকে গাইড করা শুরু করলো। এর মধ্যে আমরা WHO থেকে অনেকগুলো আমরা নীতিমালা পেয়েছি, গাইড আমরা দেখেছি। তো এগুলো করতে গিয়ে প্রথমে আপনি যে কথাগুলো বলেন যে ক্যাসিনো যে ঘটনাটা যে হলো, অপারেশনটা শুরু হলো, খুব ভালোভাবে অপারেশনটা হয়েছে। এই অপারেশনে আপনি জানেন এখানে অনেকগুলো মামলা হয়েছিল, ড্রাগে মামলা হয়েছিল, আর্মস অ্যাক্টে মামলা হয়েছিল। আমরা সিআইডি থেকে আবার মানি লন্ডারিং এর আমরা মামলা করেছি, কারণ আমরা আবার মানি লন্ডারিং অ্যাক্ট 2012 অনুযায়ী এই মামলাগুলো সিভিলের ক্ষেত্রে মামলা করার জন্য আমাদের এখতিয়ার পুলিশের মধ্যে থেকে সিআইডি কে এখতিয়ার দেওয়া আছে, আমরা আবার সেখানে মামলা করেছি। এবং আমরা এটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি, আপনি জানেন, কারণ এই ধরনের ক্রাইম গুলো করে তাদের ইনকামের জন্য, প্রফিটের জন্য। যদি সেই অংশগুলোকে যদি আমি বন্ধ করতে পারি, কনফিসকেট করতে পারি, সিজ করতে পারি, ফ্রিজ করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ক্রাইম করার প্রবণতা মানুষের মধ্যে কমে যাবে। সেটা আমরা সেখানে করেছি। শাহিদের ক্ষেত্রে আমরা সেটা কাজ করেছি। শাহিদের প্রতারণার মামলাগুলো অনেকগুলি মামলা, আমরা 10টা মামলার মতো আমরা করেছি, এবং সেখানে তার যারা সাঙ্গপাঙ্গ আছে, তার দলে আছে, তাদেরকে আমরা চেষ্টা করেছি আমরা নিয়ে আসার জন্য। রেপের ক্ষেত্রে আপনি দেখেছেন এবং জালিয়াতির ক্ষেত্রে আপনি দেখেছেন। একটা কথা আমরা এখন একদম সেফলি বলতে পারি যে ইফ ইউ কমিট ক্রাইম ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। আপনি যেখানে থাকেন, আমরা আল্লাহর রহমতে এখন এতটুকু সক্ষম যে আপনাকে আমরা ধরে নিয়ে আসতে পারবো। ইটস ম্যাটার অফ টাইম। আমাদের দুদকের যে প্রাক্তন চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এখন আল্লাহর রহমতে অনেক ক্যাপেবল, আমরা সবগুলো কেস সলভ করেছি। এবং আপনি যদি 2020 দেখেন, 2020 কোনো একটা মামলা, কোনো একটা সিরিয়াস কোনো কেস কিন্তু আনডিটেক্টেড নাই। 4 মার্ডার হয়েছে, আমরা ডিটেক্ট করেছি। আপনার কাছে আমি আসছি একটু পরে, আবার এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, পুরো আলোচনা জুড়ে কথা বলবো। আমাদের সঙ্গে ডক্টর নেহাল করিম যুক্ত হয়েছেন, তার কথা প্রথমেই বলেছি, আমরা তার কাছ থেকে একটু অল্প কমেন্ট নিতে চাই। আমাদের বিরতি নেওয়ারও সময় হচ্ছে প্রথমবারের মতো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা আসলে কথা বলছি অপরাধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, এই প্রসঙ্গ নিয়ে অনেকগুলো অপরাধের ঘটনা নিয়ে আলোচনা করেছি বা কথা বলার চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এবং আসলে মোটিভেশনকে আপনি কিভাবে দেখছেন, আর সমাজের মধ্যে যে অপরাধ প্রবণতাটি আছে সেটি দমন করার জন্য কোনো সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে কিনা, বা কি অবস্থা, আপনার কি ব্যাখ্যা আছে? ডক্টর নেহাল করিম। ধন্যবাদ। আমি মনে করি আমাদের দেশে আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে যদি সবকিছু বিচার বিশ্লেষণ করি, আমি মনে করি যে আমাদের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যদি চায় অনেক কিছুই করতে পারে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তারা করতে পারে না। সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশে বেশি দূর যাব না, যতগুলো ঘটনা ঘটেছে, এই যে কি বলে পাপিয়া, তারপরে আরো কি কি, যে মেজর সিনহা, এরকম ক্যাসিনো, একটা প্রত্যেকটা ঘটনায় দেখি 10-12 দিন খুব উজ্জীবিত থাকে প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়াতে, তারপরে নিয়ে যায়, আর কোনো খবর থাকে না। আমার এখানে একটা প্রশ্ন, এই কথাটা যেহেতু এখানে এসছে, এই যে ক্যাসিনো ব্যাপারটা যেটা রেড করা হলো, মনে আছে 365টা 63টা জেলায় একসাথে বোম ফেটেছিল একটা বাদে। তেমনি সরকারের যদি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যদি ইচ্ছে থাকতো, সদ ইচ্ছা থাকতো, একই দিনে বড় বড় শহর এবং শিল্প শহরে যদি এই ক্যাসিনো রেড করতো, তাহলে কয়েক ট্রাক টাকা পাওয়া। স্যার, আপনার কাছে আমি একটু পরে আবারও আসছি স্যার, প্রথম বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের, বিরতির পরে আপনার কাছে আসবো। তবে এখন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি নিতে চাই, প্রশ্নটি নিয়ে বিরতিতে যাবো আমরা। দর্শক আপনার নাম বলে অথবা না বলে আপনার প্রশ্ন নিয়ে আমাদের কাছে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি বাজিতপুর উপজেলা মাইচর গ্রাম। আমার আপন শালা 2 জন গেছে কুরবানির আগের কুরবানি, ঈদের পরের দিন প্রকাশ্য দিবালোকের সামনে 2 জনকে গুলি করে হত্যা করে। মামলা ছিল বাজিতপুর থানা থেকে দিল কিশোরগঞ্জ সিআইডি কাছে। সিআইডির নাম ছিল তারা মিয়া, তারাও ব্যর্থ। এখন পর্যন্ত সিআইডি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন আসামি ধরে দেখাইতে পারলো না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনার কাছে আমরা উত্তর নিয়ে ফেরার চেষ্টা করব। বিরতি নেবার সময় হচ্ছে ফখরুল। আমাদের বছর জুড়ে যত অপরাধ রয়েছে সেই অপরাধ নির্মূলে এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে আমরা নিশ্চয়ই আরো কথা বলবো, এবং আমাদেরকে বিরতি নেবার সময় হচ্ছে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
নতুন বছরে টিম আন্ডারকভার লাইভে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত আছেন। আমরা কথা বলছিলাম অপরাধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা শীর্ষক শিরোনামে। আমাদের সঙ্গে আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। শ্রাবণ। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ডক্টর নেহাল করিমের সঙ্গে আলোচনায় ছিলাম বিরতির আগে, তার কাছেই ফিরতে চাই আমরা আবারও। তিনি বলছিলেন যে আসলে আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগের বাস্তবতা নেই, আছে রাজনৈতিক অনেক ধরনের ব্যারিয়ার। সে প্রসঙ্গ নিয়ে আপনার পরবর্তী বক্তব্যটি কি স্যার? আপনার কাছে কি ব্যাখ্যা এই ব্যাপারে, ডক্টর নেহাল করিম? ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক প্রভাব এত বেশি যে এই পর্যন্ত দুদক বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান মানে নাম করা কেউ, যেমন মানে রাষ্ট্রীয় পর্যায়ে যারা অপরাধী, জাতীয় অপরাধী যারা, ক্রিমিনাল যারা, তাদেরকে একটাকেও ধরেনি। দুদক দেখাতে পারবে? ধরেনি। এখানে মনে হয় যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সবাই দুর্নীতি করছে। ওই ছাপোষা কেরানি, হিসাব রক্ষক, এদেরকে ধরলে তো আর মানে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের জাতীয় পর্যায়ে ক্রিমিনাল যারা, যারা, তাদেরকে ধরে শাস্তি দিলে এবং তাদের সম্পত্তি যদি প্রয়োগ করা হয় তাহলে কিছু একটা হবে। আমাদের এখানে কোনো সম্পত্তি প্রয়োগ করে না, জামিনে বেরিয়ে যায় এবং তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়। রাষ্ট্রীয় যত মাধ্যম আছে সবাই তাদের সহযোগিতা করে। নাহলে আজ পর্যন্ত মানে আমরা যাদের চিনি আমাদের ডাইনে বায়ে সব ঘুরছে, মন্ত্রী সবাই আছে করাপশন করে, দুর্নীতি করে, কিন্তু তাদের তো কিছু হচ্ছে না, তাদেরকে নামও প্রকাশ করছে না। এই যে পাপিয়ার কাছে কারা কারা গিয়েছিল তাদের নাম প্রকাশ করে না। ওই শহীদের কাছে কারা কারা গিয়েছিল, কাদের কাদের সম্পর্ক ছিল, কেউ করে না। শহীদরা বা এই ক্যাসিনো কাকে কাকে টাকা দিয়েছে নাম প্রকাশ করে না। হবে কিভাবে? এতে বোঝা যায় রাষ্ট্রীয় মদত আছে। এই কাজে এখানে এই দেশে ভালো কিছু হবে না। যে যাই বলুক, পদে থেকে একরকম বলে, পদ থেকে বললে আরেক রকম বলে। জি, ওই যে একজন পুলিশ বড় কর্মকর্তা একেবারে 3 নম্বর বোধহয় বলছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ক্যাসিনো সম্বন্ধে ধারণা কি, বলে আমি ক্যাসিনো জানি না, অথচ উনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। অবাক লাগে এই যে দেশের কথা শুনলে, মানুষের কথা শুনলে। জি ডক্টর নেহাল করিম, আপনার কাছে আমরা ফিরবো। আপনার কাছে আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। স্যার, আপনার কাছে আসতে চাই। সিআইডি অনেক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা নিয়ে কাজ করে, অনুসন্ধান করে, অপরাধীদের ধরে। যে বিষয়টি আপনারা গত বছর আমরা দেখেছি মানব পাচার কিংবা অর্থ পাচার নিয়ে আপনারা কাজ করেছেন। আগামী বছর অর্থাৎ নতুন বছরে আসলে আপনারা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান? আপনাদের কি পরিকল্পনা থাকবে এদেরকে নিয়ন্ত্রণ বা অপরাধীদের ধরতে? তার সঙ্গে ডক্টর নেহাল করিম যে কথাগুলো বলেছেন তার যদি কোনো উত্তর দেওয়ার থাকে আপনি সেটিও আপনি বলতে পারেন, ব্যারিস্টার মাহবুবুর রহমান। থ্যাংক ইউ। আমি প্রথমে আমার একজন যে সুপ্রিয় দর্শক যে এটা করেছিলেন, এটা কথা বলেছিলেন, একজন দর্শক একটা মামলার কথা বলেছিলেন গাজীপুরে। আমি আবার এর মধ্যে চেষ্টা করেছি, আমার ব্রেকের মধ্যে আমি চেষ্টা করেছিলাম স্ট্যাটাসটা নেওয়ার জন্য। তো সেটা আমি এই মুহূর্তে দিতে পারি নাই। আমি আশা করছি কালকে সকালে গিয়ে আমি এটা চেক করব এবং নিশ্চয়ই আমি চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব কেসটা যেন আমরা একটা ভালো অবস্থা নিয়ে আসতে পারি। কিন্তু আমি শুধু ওনাকে রিকোয়েস্ট করব, অনেক সময় আপনি দেখেন অনেকগুলো কেসের ক্ষেত্রে আমাদের একটু সময়ের প্রয়োজন হয়। যেমন ধরেন আপনার ওই যে সুনামগঞ্জে যে বাস ড্রাইভার যে মেয়েটাকে, কলেজ গোয়িং মেয়েটাকে রেপ করার চেষ্টা করেছিল, পালায় ছিল, লুকাই ছিল, কিন্তু আমরা ধরে নিয়ে আসছি। একটু সময় দরকার হয় অনেক ক্ষেত্রে। তো অনেক ক্ষেত্রে আমরা ইনোসেন্টলি পেয়ে যাই, সহজে পেয়ে যাই। তো আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমি পার্সোনালি দেখবো। তবে আপনি নিরাশ হবেন না, আমরা ইনশাআল্লাহ তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আর এই প্রফেসর যে কথাটা বলছেন সেটা ওনার পার্সোনাল অপিনিয়ন ওরা থাকতে পারে, কিন্তু আমি কাজ করতে গিয়ে এবং এখানে এসএসসি এর প্রাক্তন চেয়ারম্যান সাহেব আছেন, আমরা তো আইনের আওতায় কাজ করতে হয়। আমরা তো আমাদের কনস্টিটিউশনে বলা আছে everybody is equal before the law। তো আমরা এখানে কাউকে স্পেশাল কিভাবে কোনো দেখার কোনো সুযোগ নাই, আমরা দেখিও না। আবার যে আমরা কাজগুলি করি ইনভেস্টিগেশন, সেখানে ইনভেস্টিগেশনে বলা আছে, ইনভেস্টিগেশন আবার ডেফিনিশনে বলা আছে যে কালেকশন অফ এভিডেন্স। যে ইনভেস্টিগেশন ইজ কালেকশন অফ এভিডেন্স। আমি যখন এভিডেন্স আমরা সম্ভবত গোলাম রহমান স্যার আপনার ওখানে মনে আওয়াজ হচ্ছে বেশি, আমরা ব্যারিস্টার মাহবুবের কথা শুনতে পাচ্ছিলাম না। জি মাহবুব স্যার আপনি বলুন। উনি যদি একটু মিউট করে রাখেন। জি উনি মিউট করেছেন এখন এই মুহূর্তে, আপনি বলুন। ওকে, থ্যাংক ইউ। তো যেটা কথা বলছিলাম যে আমরা তো যে আমার সিআরপিসিতে বলা আছে
ইনভেস্টিগেশনের ডেফিনিশনে বলা আছে কালেকশন অফ এভিডেন্স। এভিডেন্স কালেকশন করতে গিয়ে আমরা যেখানে যেখানে দেখি যাকে আমরা ইনভলভ পাই তাকে আমরা আদালতে নিয়ে আসি, এবং যদি কারোর বিরুদ্ধে যদি আমি ইনফরমেশন পেয়ে যাই, আমি যদি তার বিরুদ্ধে যদি তার ইনভলভমেন্ট পাই, আমি কিন্তু তাকে আবার ছাড়তেও পারবো না। আমি যদি ছাড়ি তখন কোর্টের কাছে আমাকে আবার বলতে হবে তাকে আমি কেন তাকে অব্যাহতি দিলাম। তো এরকম কোন ঘটনা ঘটে নাই যে অনেকের বিরুদ্ধে বা এরকম কোন ব্যক্তির বিরুদ্ধে এভিডেন্স আসছে কিন্তু আমরা তাকে প্রসিকিউট করি নাই, আমরা এটা করে থাকি। আর আগামী বছর আমি বলবো যে আমরা আশা করব এই 2020 আমাদের জন্য খুব কঠিন সময় ছিল। এইখানে আমাদের প্যান্ডেমিক, আমাদের ক্রাইম সিচুয়েশন যেমন ছিল, প্যান্ডেমিক জন্য ছিল, এবং এই প্যান্ডেমিকের জন্য কিন্তু WHO কিন্তু বারে বারে বলছিল যে আমাদের মেন্টাল হেলথের কথা। মেন্টাল হেলথের কথা আপনারা নিজেরাও দেখেছেন, বিভিন্ন জায়গায় যেগুলো হয়েছে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, অনেক জায়গায় অনেকগুলো সুইসাইড হয়েছে, মা নিজে আত্মহত্যা করেছে সন্তানদের সহ, এগুলো এত হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। তবে যতটুকু কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম, আল্লাহর রহমতে কিন্তু আমরা জি, আমরা আপনার কাছে একটু পরে আবারও আসছি। আমরা অন্য একটু প্রসঙ্গে কথা বলি। আমাদের সঙ্গে যেহেতু আছেন ডক্টর গোলাম রহমান, তার কাছে একটু আসতে চাই। আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা উঠেছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, আমরা দেখেছি অনেকে বলছেন যে আমাদের আইন আছে, প্রয়োগ নেই, দুদকের এক ধরনের ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগের বাস্তবতা নেই। আপনি সেখানে ছিলেন, সেই বাস্তবতা আপনার কোনো বক্তব্য আছে? একই সঙ্গে আসলে অর্থ পাচারের ঘটনাগুলো বেশ আলোচিত এবং যার কারণে বাংলাদেশের অর্থনীতি অনেকটা ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যদি আপনি যুক্ত করে বলেন। হ্যাঁ, প্রথমত আমি যখন চেয়ারম্যান ছিলাম আমাকে কেউ প্রভাবিত করার চেষ্টা করেনি, এবং সে সময়ে প্রাক্তন সেনা প্রধান থেকে আরম্ভ করে সচিব পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের অনেককেই কিন্তু অনেককে ইনভেস্টিগেট করা হয়েছে। এবং আবার যে কথাটি আমাদের পুঁথি সাহিত্যে একটি কথা আছে যেটা আমার খুব প্রিয়, একটা লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতারে, সুমার করিয়া দেখি ৩০,০০০। তো আমাদের এখানে দুর্নীতি, বিশেষ করে যারা ক্ষমতায় আছে তাদের দুর্নীতি সম্বন্ধে এই ধরনের একটা মুখরোচক বিষয় বোধহয় আছে। দুর্নীতি ক্ষমতায় থাকলে রাজনীতির প্রক্রিয়াটাই এমন কিছুটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। একজন এমপি হতে হলে কি পরিমাণ অর্থ এবং ব্যয় করতে হয় সেটা আপনারা সবাই জানেন, এবং যার ফলে এইটা আর কি যখন যে আর কি এমপি হয় সে হয় সেটাকে আবার বোধ হয় আপনার সুদে আসলে তুলে নেওয়ার চেষ্টা করে, মুনাফা সহ অনেকে করে, কিন্তু সবাই নয়। হ্যাঁ, জি বলুন আপনি। সবাই আসে নয়। আমি যখন দুদকে ছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শুধু 2 দিন দেখা করেছি 4 বছরে। একদিন দেখা করেছি শেষ দিন, মানে আমার টেনিউর যখন শেষ হয়ে গেল তার আগের দিন, আর তার আগে আমার একজন কর্মকর্তাকে আমাকে না বলে বদলি করা হয়েছিল, সেই কারণে তার সাথে আমি দেখা করেছিলাম। এর মানে এর থেকে স্পষ্ট যে দুদককে কেউ প্রভাবিত করে না। তিনি কখনো আমাকে টেলিফোনও করেন নাই। 306টি মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ এসেছিল, আমি একটি মামলা প্রত্যাহার করি নাই, এবং এর মধ্যে বেশ কয়েকটি মামলা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল। সবগুলি মামলাই আদালতে নিষ্পত্তি হয়েছে। তাই যে কথাটি আমি অ্যাটলিস্ট আমার সময়ের কথা বলতে পারি যে দুদক সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করেছে, জি, এবং আমার ধারণা অনেক আইন শৃঙ্খলা বাহিনী তাই করে। জি, ডক্টর গোলাম রহমান, আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতি নেই, আমরা বিরতির পরে এসে শেষ অংশে আমরা আসলে প্রত্যাশা নিয়ে কথা বলবো, আমাদের প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ পূরণ নিয়ে কথা বলবো। আমরা বিরতি নিচ্ছি, আমরা একটা ফকল বিরতি নিন। আপনি অপরাধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর টিম আন্ডারকভার লাইভে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা অপরাধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা শীর্ষক শিরোনাম নিয়ে কথা বলছি। শ্রাবণ, আমরা একটু আলোচনায় ফিরতে চাই সরাসরি। ফকুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা আসলে 2 মিনিটের বেশি সময় দিতে পারবো না অতিথিদেরকে। আমরা আসলে শেষ পর্যায়ে আলোচনা করতে চাই। ডক্টর নেহাল করিম, আপনার কাছে আসি আবারও। সেটা হচ্ছে আমরা সমস্যাগুলো নিয়ে কথা বলেছি। আসলে এই সমস্যা থেকে
উত্তরণের তো নিশ্চয়ই পথ আছে, সেখানে আসলে কি ধরনের পরিবর্তন শুরু হওয়া দরকার বলে আপনি মনে করেন? সেখানে কার ভূমিকা কিভাবে থাকতে পারে বলে আপনার এখানে পরামর্শ? ডক্টর নেহাল করিম। আমি যেভাবে শুরু করেছিলাম, আমাদের সব ধরনের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে এবং উপরন্ত রাজনৈতিক প্রভাব আছে। যতক্ষণ পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি বা কোনো অ্যাকশন নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কোনো আস্থা স্থাপন করতে পারবো না। কেননা এ পর্যন্ত সরকার বা সরকারি প্রতিষ্ঠান এমন কোনো অপরাধ সংগঠিত হয়েছে তাকে যথাযথ বিচার বিবেচনা করে ওগুলো জনগণের সামনে দেখিয়েছে হয়নি। ওই বিচার করবে করতে 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 বছর পার হয়ে যাচ্ছে। ক্যাসিনো গেল, পাপিয়া আসলো, পাপিয়া গেল, সিনা আসলো, একটার পর একটা হচ্ছে, ওই 10-12 দিন উজ্জীবিত থাকে, তারপর নিয়ে যায়। এখন এটা সরকারের সদিচ্ছা থাকলে হবে, নাহলে হবে না, যে যত কথাই বলুন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান আপনার কাছে আসতে চাই। শেষ প্রশ্ন আপনার কাছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সকলেরই প্রত্যাশা, যেমনটি নেহাল করিম বললেন, প্রতারণা, তারপরে দুর্নীতি, অর্থ পাচার, সবকিছু অনেক সমস্যায় আমরা দেখেছি 2020 সালে, এবং আপনারাও সফলভাবে অনেকটাই কাজ করতে পেরেছেন এবং ঘাটতিও আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আসলে প্রত্যাশা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই থাকে। নতুন বছরে আসলে আপনারা কি প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন, আপনার আশ্বাসটুকু জানতে চাই। আমি বলবো যে মানুষের প্রত্যাশা আমাদের কাছে থাকবে এবং এটাই স্বাভাবিক, এবং আমাদেরও দায়িত্ব আমরা যেন পাবলিক পারসেপশনটাকে যেন আমরা করতে পারি, ডেভেলপ করতে পারি যে ভালো কাজ হচ্ছে। তো আমি ডক্টর নেহালের কথাতে যেটা বুঝতে পারছি যে হয়তো ওরা মধ্যে কিছুটা আছে, কিন্তু আপনি জানেন যে কোনো জিনিসে কিন্তু জাস্টিস, একটা কথা আছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড যেমন আছে, আবার জাস্টিস হারি জাস্টিস বাড়িরও একটা কথা আছে। একটা রিজনেবল টাইম আপনাকে দিতে হয়। আপনি যদি দেখেন গত বছরে 2020-তে কিন্তু একটা সেন্সেশনাল ঘটনাও নাই যেটা আনডিটেক্টেড। আমরা এগুলোকে ডিটেক্ট করেছি, আসামিকে অ্যারেস্ট করেছি, কোর্টের কাছে প্রডিউস করেছি, অধিকাংশ ক্ষেত্রে তারা কনফেস করেছে, প্রপার্টি সিজ করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে, কনফিসকেট করা হয়েছে। ক্যাসিনো অলমোস্ট বন্ধই হয়ে গেছে। জেলা পর্যায়ে উনি যে কথা বলছিলেন সেগুলো অ্যাকচুয়ালি ক্যাসিনো না, সেগুলো সেখানে তারা সাধারণত যেগুলো কার্ড খেলে থাকে বিভিন্ন ক্লাবে, সেগুলোকেও আবার নিয়ন্ত্রণের জন্য গভর্নমেন্ট থেকে চেষ্টা করা হচ্ছে। তো এগুলো আমরা বন্ধ হয়ে যাবে। তো ক্রাইম কিন্তু সোসাইটি সবসময় ছিল, এখনো আছে। আমরা বই না যে 100% এরাডিকেট আমরা করতে পেরেছি, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমি লাস্টে শুধু বলবো যে মন খারাপ কোনো কারণ নেই। 2020 আমাদের জন্য খুব কঠিন বছর ছিল। যে কঠিন বছরটা আমরা সবাই মিলে যেভাবে আমরা ম্যানেজ করেছি, WHO যে ওয়ার্ডিং ছিল তার চেয়ে কিন্তু আল্লাহর রহমতে আমরা ভালো ম্যানেজ করেছি। তো আমাদেরকে মনে রাখতে হবে ল ম্যাক্সিমটাই কিন্তু ল বলা হয়, ল ইজ এনাক্টেড more to be obeyed than enforced. তো আমরা সবাই, আমাদের দেশে মানুষ ভালো, সবাই আইন কিন্তু সবাই মান্য করে, অল্প কিছু ভায়োলেট করে আমরা এনফোর্স করব। এই বছরে আমাদের একই রকম চ্যালেঞ্জ থাকবে, মানি লন্ডারিং এর এগেইনস্টে আমাদের থাকবে, ড্রাগের এগেইনস্টে আমাদের থাকবে, ক্যাসিনো থেকে ফরজারি, জালিয়াতি, এগুলো সবকিছুর এগেইনস্টে আমাদের থাকবে। আমরা আশা করি আমরা সবাই মিলে ভালো কাজ করতে পারবো। তবে আমি শুধু একটা কথা আমার কাছে বারে বারে মনে হচ্ছে ইদানিং, আমাদের কিন্তু ইমেন্স ইম্পর্টেন্স যে ফ্যামিলি টাইজ। আমাদের সময় একেবারে শেষের দিকে, আপনার শেষ বাক্যটি বললে পরবর্তী আলোচককে সময় দিব আমরা। শেষ বাক্যটা বলবো যে আমাদের শত সহস্র বছরের আমাদের যে সুন্দর ফ্যামিলি টাইজ আমাদের আছে, এই ফ্যামিলি টাইজটাকে আমাদের ধরে রাখতে হবে। বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, আমাদের প্যারেন্টস, সবাইকে মিলে আমরা যেভাবে থাকি, এই ফ্যামিলি টাইজটাকে যদি আমরা আরো ধরে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো ক্রাইমও কিন্তু আমাদের কন্ট্রোল করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ডক্টর গোলাম রহমানের কাছে আসতে চাই। শেষ পর্যায়ে আমরা আছি। আমরা আসলে অর্থ পাচার নিয়ে বেশ চিন্তিত। আসলে এই ব্যাপারটি আসলে বন্ধ করার জন্য নিশ্চয়ই অন্য কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা, বা প্রচলিত আইনের মধ্যে তো আইন সম্পর্কে বলা আছে, কারণ আমাদের দেশে দুর্নীতি হচ্ছে, সেই টাকাগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এটার সঙ্গে যুক্ত করে আপনার সমাপনী বক্তব্য কি থাকবে? ডক্টর গোলাম রহমান, আপনার কি বলা আছে? আপনার অর্থ প্রচার বা অর্থ বিদেশ থেকে অর্থ প্রত্যাবাসন বোধহয় আমার সময়ে একটি কি দুইটি কেস হয়েছিল, এখন তো অনেক হচ্ছে। তারপরে আর হয়েছে বল? হ্যাঁ, জি জি, আপনি বলুন। জি, এরপরে আর হয়েছে কিনা আমি জানি না। এটা আর কি, এটা প্রক্রিয়াটা জটিল, এবং যে ইউএন এর একটা কনভেনশনও আছে, এবং যা বাংলাদেশও সিগনেটারি, পৃথিবীর অধিকাংশ দেশের সিগনেটারি, কিন্তু যে সহযোগিতা
পাওয়ার কথা সেই সহযোগিতা পাওয়া যায় না। এবং দুর্নীতির অর্থের চেয়েও সবচেয়ে বেশি অর্থ প্রচার বিদেশে হয় আন্ডার ইনভয়েসিং এন্ড ওভার ইনভয়েসিং এর মাধ্যমে, ট্রেড ফাইন্যান্সিং এর মাধ্যমে। এই বিষয়ে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের যে একটা ইউনিট আছে তাদের আর কি আরো বিশেষভাবে নজর দেওয়া উচিত। এবং তাছাড়া এনবিআরও আর কি একটা রোল প্লে করতে পারে। যে দুদক এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা তো অবশ্যই তাদের কর্তব্য পালন করবে। আর আমি একটি কথা বলতে চাই স্যার, একেবারে শেষের দিকে স্যার, আমরা শেষ বিচার কথা। প্রক্রিয়া যদি বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা যদি দূর না করা যায় এবং অপরাধীরা যদি মানে অধিকাংশই ছাড়া পেয়ে যায়, তাহলে কিন্তু স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা শেষ করছি আমরা আজকে। ফখর, আপনি শেষ করুন আলোচনাটি। আসলে আমরা যে কথাটি বলছিলাম যে আসলে আমাদের এই অপরাধ প্রবণতার মধ্য দিয়ে আমাদের সমাজ চলবে, আমাদের সমাজে কাদের ভূমিকা রাখতে হবে। আমাদের অনেক প্রত্যাশার কথা আমরা শুনলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক আশ্বাসের কথাও শুনলাম। নিশ্চয়ই নতুন বছর আমাদের সবার ভালো কাটবে এবং সাধারণ মানুষও নিশ্চয়ই আরো সচেতন থাকবে। সবাই ভালো থাকবেন।